আজকের ভিডিওটি রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা 2025 সালের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্ন স্কটিশ চার্চ কলেজ স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এক আছে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো। এক, কুতুবউদ্দিন আইবকের সময়ে, এটা হবে কিলারাই পিথোরা এর চারধারে দিল্লি গড়ে ওঠে। এরপরে দুই আছে দিন ই ইলাহি প্রবর্তন করেন, এটা হবে আকবর। এরপরে তিন আছে ঐতিহাসিক, এটা হবে ইসামি বর্ণনা দিয়েছেন ইলতুৎমিশের আমলে দিল্লির নির্মাণের। এরপরে চার আছে কোটলা মানে, এটা হবে কেল্লা। এরপরে পাঁচ, মোগলদের সময়ে স্বর্ণমুদ্রাকে বলা হতো, এটা হবে আশরফি। এরপরে ছয়, ডিউক অফ আলবুকার্ক ভারতে এসেছিলেন, এটা হবে পর্তুগাল থেকে। এরপরে দুই দিকে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এক আছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান। এরপরে দুই আছে জামের যুদ্ধ কত সালে হয়েছিল? জামের যুদ্ধ হয়েছিল 1528 খ্রিস্টাব্দে। এরপর তিন আছে হনুজ দিল্লি দূর অস্ত উক্তিটি কার? হনুজ দিল্লি দূর অস্ত উক্তিটি নিজামুদ্দিন আউলিয়ার। এরপরে চার আছে কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়? তবে 1664 খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এরপরে পাঁচে আছে বিজয়নগর রাজ্যের প্রধান মুদ্রা কী ছিল? বিজয়নগর রাজ্যের প্রধান মুদ্রা ছিল সোনা, যার নাম হলো হোন। এরপরে তিনে দাঁড়িয়ে আছে দু তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক আছে খলজি বিপ্লব বলতে কি বোঝো? এর উত্তরটি হলো 1290 খ্রিস্টাব্দে জালাল উদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে দিল্লি সুলতান পদটি দখল করে নেন। আকস্মিক ক্ষমতা হস্তান্তরে এই ঘটনা ইতিহাসে খলজি বিপ্লব হিসেবে পরিচিত হয়ে রয়েছে। এই পরিবর্তনের ফলে দিল্লির দরবারে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতা হ্রাস পায় এবং তার পরিবর্তে খলজি তুর্কি এবং হিন্দুস্তানিদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। এরপরে দুই আছে খানোয়ার যুদ্ধে কি ঘটেছিল? এর উত্তরটি হলো খানোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। দিল্লির মুঘল বাদশাহ বাবর ও মেওয়ারের রানা সংগ্রাম সিংহের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়েছিল। আর এটি হচ্ছে বাবর জয়লাভ করে। খানোয়ার যুদ্ধে মুঘল বাদশাহ বাবর মেওয়ারের রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে জয়লাভ করেছিলেন। এরপরে তিনি আছে হুন্ডি কি? এর উত্তরটি হলো হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থার ধরন মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয়। এই সময় সরাফ নামে এক শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতুর মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত। ওই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত। ফল হুন্ডি ব্যবস্থার প্রচলনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল। এরপরে চার আছে কররি কাদের বলা হয়? এর উত্তরটি হলো সম্রাট আকবর লক্ষ্য করেছিলেন যে রাজধানী শহরের সাথে সাম্রাজ্যের অন্যান্য অঞ্চলের শস্যের মূল্যের পার্থক্য আছে। অন্যান্য জায়গার তুলনায় রাজধানীতে শস্যের মূল্য বেশি থাকত। তাই আকবর প্রতি বছর প্রত্যেক এলাকার আলাদা আলাদা রাজস্বের হিসাব করার ব্যবস্থা করলেন। মুঘল সরকারের অধীন কর্মচারী কানুনগোরা প্রত্যেক এলাকায় উৎপাদিত ও বাজারে শস্যের মূল্যের হিসাব রাখত। যেসব মুঘল সরকার কর্মচারীরা রাজস্ব আদায় করত এবং কানুনগো নামক কর্মচারীদের
তথ্য মিলিয়ে দিত তাদের কররি বলা হতো। এরপরে 5 আছে সরাফ কাদের বলা হতো। এর উত্তরটি হলো সরাফ সুলতানি যুগে অর্থাৎ মধ্যযুগে যারা বর্তমান যুগের ব্যাংকারদের মতো টাকার বিনিময় করত, এছাড়া ধাতুর তৈরি মুদ্রাগুলি কতটা খাঁটি সেগুলি পরীক্ষা নিরীক্ষা করত, তাদেরকে সরাফ বলা হয়। এরপরে 4 দিকে আছে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 1 আছে টিকা লেখো জায়গিরদারি ব্যবস্থা। মুঘল শাসন ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি ছিল জায়গিরদারি ব্যবস্থা। মুঘল আমলে অনেক মনসবদারকে নগদ বেতনের পরিবর্তে জায়গির দেওয়া হতো। এই ব্যবস্থাকে জায়গিরদারি ব্যবস্থা বলা হতো। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে এই জায়গিরদারি ব্যবস্থা অনেক সমস্যা বা সংকট সৃষ্টি হয় এবং সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে এই জায়গিরদারি সংকট চরম আকার ধারণ করে। জায়গিরদারি সংকটের কারণ: 1. জায়গিরদারদের সংখ্যা বৃদ্ধি। সম্রাট জাহাঙ্গীরের সময় থেকে মুঘল সম্রাটগণ যথেষ্টভাবে জায়গিরদারদের সংখ্যার বৃদ্ধি ঘটান, ফলে উর্বর জায়গির পাওয়া আশায় জায়গিরদারদের মধ্যে দলাদলি শুরু হয়। এরপর 2টা আছে হিসাবে গরমিল। জায়গিরদারি সংকটের অন্যতম কারণ ছিল রাজস্বের হিসাবে গরমিল বা জমা ও হাসিলের মধ্যে ফারাক। জমা বলতে বোঝায় জায়গির থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হবে তা সরকারি হিসাব, আর হাসিল বলতে বোঝায় বাস্তবে যে পরিমাণ রাজস্ব আদায় হতো। জায়গিরদাররা উর্বর জায়গির পাওয়ার জন্য নানা অনাচার ও দুর্নীতির আশ্রয় নিতেন। এই জায়গিরদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল। ফলাফল: জায়গিরদারি সংকটের ফলে মুঘল সম্রাটগণ আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন। আয়ের অনিশ্চয়তার জন্য মনসবদাররা নির্দিষ্ট পরিমাণ সৈন্য রাখতেন না। এর ফলে মুঘল সাম্রাজ্য দুর্বল হয় এবং তার পতন ত্বরান্বিত হয়। এরপরে 2 আছে টিকা লেখো ইক্তা ব্যবস্থা। ইক্তা ব্যবস্থা ভারতে প্রচলিত হওয়ার আগে তুর্কি জাতির মধ্যে প্রচলিত ছিল। দিল্লির সুলতানরা দিন দিন সাম্রাজ্যের আকার বাড়ানোর ফলে অধিকৃত অঞ্চলগুলি থেকে সুষ্ঠুভাবে রাজস্ব আদায়ের সুবিধার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই সব রাজ্যগুলিকে একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো এবং সেগুলিকে বলা হতো ইক্তা। ইক্তার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা যাকে ইক্তাদার বা ওয়ালি বা মুফতি বলা হতো। ইক্তা ব্যবস্থা প্রবর্তনের কারণ: 1. বিস্তৃত সুলতানি সাম্রাজ্যের দূরবর্তী অঞ্চলগুলি থেকে রাজস্ব আদায় করার জন্যই ইক্তা ব্যবস্থা প্রচলন করা হয়। এরপরে 2 হচ্ছে একাদশ শতকে সেলজুক তুর্কি সাম্রাজ্যের ইক্তা ব্যবস্থা প্রচলিত ছিল, তাই ভারতবর্ষে তুর্কি সুলতানরা তাদের প্রাচীন ঐতিহ্যকে অনুসরণ করে এই ব্যবস্থা প্রবর্তন করেন। 3. আঞ্চলিক শান্তিশৃঙ্খলা রক্ষার শর্তে ছোট ছোট প্রদেশ বা ইক্তায় ভাগ করা হতো। ইক্তার বৈশিষ্ট্য: 1. ইক্তা গ্রহীতার খেতাব ছিল মুফতি বা ইক্তাদার। 2. ইক্তা জমি রাজস্বের আয় থেকে ইক্তাদারকে একটি সেনাদল পোষণ করতে হতো। সুলতান চাইলে সেই সেনাদলে সাহায্য দিতে মুফতি বা ইক্তাদারদের বাধ্য থাকতেন। 3. ইক্তাদারদের প্রধান কর্তব্য ছিল ইক্তার শাসনের জন্য ব্যয়ভার মিটিয়ে বাকি উদ্বৃত্ত অর্থ সুলতানের রাজকোষে জমা দেওয়া। 4. ইক্তা প্রথা ছিল প্রাদেশিক বা মূল শাসনের ভিত্তি। এরপরে 3 আছে দিল্লি শহরে জলের সমস্যা প্রধান সমস্যা ছিল কেন? এর উত্তরটি হলো সুলতানি আমলে দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের সমস্যা। জলের সমস্যার কারণ: 1. দিল্লির অবস্থান: দিল্লি শহর গড়ে উঠেছিল আরাবল্লী শৈলশিরার
এক প্রান্তে। আরাবল্লীর পাথুরে এলাকায় জলের সমস্যা ছিল। 2 দিল্লির জনসংখ্যা বৃদ্ধি। দিল্লির জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, বিশেষত বাগদাদের অবক্ষয়ের পর মধ্য ও পশ্চিম এশিয়া থেকে অনেক লোক দিল্লিতে এসে বসবাস শুরু করেছিল, ফলে জলের সংকট বৃদ্ধি পাচ্ছিল। 3 জলাধারের অপ্রতুলতা। বর্ষার জল ধরে রেখেও দিল্লিবাসী প্রয়োজন মেটানো সম্ভব ছিল না। সুলতানরা কয়েকটি হৌজ বা পুকুর খনন করলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। এরপর 4 আছে টিকা লেখো লাল কেল্লা। এর উত্তরটি হলো দিল্লির লালকেল্লা প্রায় 200 বছর ধরে মুঘল শাসকদের অন্যতম বাসস্থান ছিল। পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে এটি নির্মিত হয়। লাল বেলে পাথরে নির্মিত এই কেল্লার নাম কিলা মুবারক। আয়তন ও সীমানা। দিল্লির মধ্যভাগে অবস্থিত লালকেল্লার আয়তন আগ্রা দুর্গের প্রায় দ্বিগুণ ছিল। লালকেল্লার পূর্ব দিকে ছিল যমুনা নদী এবং পশ্চিমে ছিল পরিখা। বৈশিষ্ট্য: লালকেল্লার 4টি বড় দরজা, 2টি ছোট দরজা ও 21টি বুরুজ ছিল। দুর্গের মধ্যে এক ভাগে ছিল রাজপরিবারের বাসস্থান, অন্যদিকে ছিল বিভিন্ন দপ্তর। দুর্গ ও শহরের মধ্যে যেসব নালাগুলি দিয়ে জল বয়ে যেত, সেই সব জলবাহী নালাগুলি নহর-ই বিহিসত বা স্বর্গের খাল নামে পরিচিত। ইসলামিক রীতি অনুযায়ী এই খালগুলিকে সাম্রাজ্যের সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হতো। মুঘল আমলে এই দুর্গটি বানাতে খরচ হয়েছিল প্রায় 91 লক্ষ টাকা। বর্তমানে প্রতি বছর ভারতের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এরপরে 5 আছে 8-10টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 1 আছে 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে মুঘল আফগান দ্বন্দ্বের বর্ণনা দাও। এর উত্তরটি হলো, আমরা এখান থেকে বলে দেব যে ভারতবর্ষের ইতিহাসে 1526 থেকে 1556 খ্রিস্টাব্দ সময়কাল মুঘল আফগান প্রতিদ্বন্দ্বিতার যুগ হিসেবে চিহ্নিত হয়েছে। মুঘল আফগান প্রতিদ্বন্দ্বিতার বিবরণ। প্রথম পর্ব, বাবর ও আফগান শক্তি। 1 পানিপথের প্রথম যুদ্ধ। 21 এপ্রিল 1526 খ্রিস্টাব্দ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে সংঘটিত পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে মুঘল আফগান দ্বন্দ্বের প্রতিদ্বন্দ্বিতার সূচনা ঘটে। এই যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত ও নিহত করেন। যুদ্ধে জিতে বাবর দিল্লির মসনদে অধিষ্ঠিত হন এবং মুঘল শাসনের সূচনা করেন। এরপর আছে খানুয়ার যুদ্ধ। ইব্রাহিম লোদি, ভ্রাতা মাহমুদ লোদি ও কয়েকজন রাজপুত রাজা মিলিত হয়ে বাবরের বিরুদ্ধে খানুয়ারের যুদ্ধে লিপ্ত হন। এই যুদ্ধে বাবর আফগান ও রাজপুতদের মিলিত শক্তিজোটকে পরাজিত করে দিল্লির মুঘল শাসনকে আরও সুদৃঢ় করেন। 3 ঘরঘরা যুদ্ধ বা ঘরঘরা যুদ্ধ। এটা বাংলা ও বিহারের আফগানরা ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদির নেতৃত্বে বিহারের শের খাঁ এবং বাংলার নসরত শাহের সঙ্গে মিলিত হয়ে এক শক্তিজোট গঠন করে। এই শক্তিজোটকে বাবর ঘরঘরা যুদ্ধে বিপর্যস্ত করেন। এরপরে দ্বিতীয় পর্ব, এটা হচ্ছে হুমায়ুন ও আফগান শক্তি। 1 হচ্ছে দৌরা যুদ্ধ। মৃত ইব্রাহিম লোদির ভ্রাতা মাহমুদ লোদি পুনরায় শের খাঁ নেতৃত্বাধীন আফগানদের নিয়ে একটি শক্তিজোট গঠন করেন। এই শক্তিজোট হুমায়ুনের সঙ্গে দৌরা যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে হুমায়ুন জয়লাভ করেন। এরপর 2 হচ্ছে চৌসার যুদ্ধ। চুনা দুর্গের আফগান অধিপতি শের খাঁ বিহারের সিংহাসন দখল করেন। বক্সারের কাছে চৌসা গ্রামে হুমায়ুন তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। এই যুদ্ধে শের খান জয়লাভ করার ফলে সমগ্র বাংলা, বিহার, জৌনপুর, কনৌজ আফগান অধিপত্য প্রতিষ্ঠিত হয়। এরপর 3 আছে কনৌজ বা বেলগ্রামের যুদ্ধ। কনৌজের কাছে বেলগ্রামে নামক স্থানে হুমায়ুন ও শের শাহের মধ্যে বেলগ্রামের যুদ্ধ সংঘটিত হয়। হুমায়ুন এই যুদ্ধে পরাজিত হয়ে পলায়ন করেন। শের শাহ দিল্লির সিংহাসনে দ্বিতীয় আফগান শাসন প্রতিষ্ঠা করেন।
এরপরে হচ্ছে তৃতীয় পর্ব, আকবর ও আফগান শক্তি, পানিপথে দ্বিতীয় যুদ্ধ। শের শাহের ভ্রাতুষ্পুত্র আদিল শাহের হিন্দু সেনাপতি হিমুর সঙ্গে নাবালক আকবর ও তার অভিভাবক বৈরাম খান দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। এই যুদ্ধে হিমুকে পরাজিত করে আকবর পুনরায় দিল্লিতে মোগল আধিপত্য প্রতিষ্ঠা করেন। এই যুদ্ধের মধ্য দিয়ে 3 দশক জুড়ে চলা মোগল আফগান দ্বন্দ্বের চিরতরে অবসান ঘটে। এরপরে 2 আছে মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি পর্যালোচনা করো। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে বাড়তি কর সংগ্রহ করার জন্য দোয়াব অঞ্চলে রাজস্ব বাড়িয়ে দিয়েছিলেন সুলতান। অনাবৃষ্টির ফলে যেখানে স্বাস্থ্যের ক্ষতি হয়েছিল, প্রজারা বাড়তি কর দিতে পারেনি, তারা বিদ্রোহ করে সুলতান বাড়তি কর মুকুব করেন। নষ্ট হওয়া ফসলের জন্য ক্ষতিপূরণ দেন। কৃষকদের সাহায্য করার জন্য সুলতান তকাভি ঋণ প্রদান প্রকল্প চালু করেছিলেন। এরপরে যেটা হচ্ছে দিল্লির অধিবাসীদের বিরোধিতা এবং মঙ্গল আক্রমণের ভয় থেকে রক্ষা পেতে দাক্ষিণাত্যকে শাসন করতে দেবগিরিতে দ্বিতীয় রাজধানী তৈরি করেন মোহাম্মদ বিন তুগলক। ওই শহরে নতুন নাম হয় দৌলতাবাদ। সুলতানের হুকুমের দিল্লি থেকে দৌলতাবাদে যেতে গিয়ে পথে অনেক মানুষ প্রাণ হারান। কয়েক বছর পরে সুলতান আবার রাজধানী ফিরিয়ে নিয়ে যান দিল্লিতে। মূল্যবান ধাতু, সোনা এবং রূপোর ঘাটতি মেটাতে তামার মুদ্রা চালু করেন সুলতান। ওই মুদ্রা যাতে জাল না করা যায় তার জন্য আগে থেকেই তিনি কোনো ব্যবস্থা নেননি। অনেকে তামার মুদ্রা জাল করে। বাজার থেকে জাল মুদ্রা তুলে নিতে রাজকোষ থেকে অনেক সোনা ও রূপোর মুদ্রা ব্যয় করতে বাধ্য হন সুলতান। মোহাম্মদ বিন তুগলক কয়েকজন অনভিজাত সাধারণ ব্যক্তিকে প্রশাসন উঁচু পদে বসিয়েছিলেন। এদের মধ্যে একজন মদ তৈরি করতেন, একজন ছিলেন নাপিত, একজন ছিলেন পাচক ও 2 জন ছিলেন মালি। তুর্কি অভিজাতদের ক্ষমতা নিয়ন্ত্রণ রাখতে সুলতান এভাবে সাধারণ হিন্দুস্তানিদের ওপর নির্ভরতা দেখিয়েছিলেন। এরপরে 3 আছে টিকা লেখো শের শাহের সংস্কার সমূহ। এর উত্তরটি হলো, এর উত্তরটা আমরা এখান থেকে বলে দেব। শের শাহের সংস্কারগুলি হলো, 1 হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শের শাহ অনন্য প্রতিভা সাক্ষ্য রেখেছেন। তিনি পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন। পাট্টা, শের শাহ কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। কবুলিয়ত, পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার করে বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়ত বলা হয়। এরপর হচ্ছে বিচার সংস্কার। শের শাহ পক্ষপাতহীন ও কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি তার সাম্রাজ্যের মধ্যে একই ধরনের আইন ও দণ্ডবিধি প্রবর্তন করেন। সম্রাট স্বয়ং প্রতি বুধবার আপিল মামলার বিচার করতেন। অপরাধীকে শাস্তিস্বরূপ বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ এমনকি প্রাণদণ্ড দেওয়া হতো। এরপর 3 আছে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ প্রশস্ত রাজপথ নির্মাণ করেন শের শাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি পূর্ববঙ্গে সোনারগাঁ থেকে পেশোয়া পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়কি আজম, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত। তিনি আগ্রা থেকে বুরহানপুর ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন। এরপর হচ্ছে ধর্মনীতি। শের শাহ ছিলেন সুন্নি মুসলমান। তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন। ব্রহ্মজিৎ গৌড় তার প্রধান সেনাপতি ছিলেন। তার উদার নীতির জন্য তিনি ভারতের জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেছেন। এরপরে 4 আছে টিকা লেখো দাক্ষিণাত্য হত। এর উত্তরটি হলো, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়ে দক্ষিণ ভারতে মারাঠাদের ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারত জয় করে বেশি রাজস্ব আদায় করতে ও মারাঠাদের দমন করতে চেয়েছিলেন।
বিজাপুর ও গোলকোন্ডা দখল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারতে বিজাপুর ও গোলকোন্ডা রাজ্য দখল করেছিলেন। মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা। ঔরঙ্গজেব মারাঠা সাম্রাজ্য দখল করতে গিয়ে ব্যর্থ হন। দাক্ষিণাত্য ক্ষত। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যকে নিজের অধিকারে আনার জন্য 25 বছর ধরে চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হয়নি। একেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়। 1707 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যেই ঔরঙ্গজেবের মৃত্যু হয়। এরপরে 5-এ আছে টিকা লেখো বাহমনি সাম্রাজ্যের উত্থান। এর উত্তরটি হলো বাহমনি রাজ্য মুসলিম শাসক দ্বারা পরিচালিত হতো। মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে হাসান গঙ্গু নামে এক ব্যক্তি 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমন শাহর নাম নিয়ে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন। সুসংগঠিত শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য বাহমন শাহ তার রাজ্যকে 4টি প্রদেশে ভাগ করেন, যেমন গুলবর্গা, দৌলতাবাদ, বেরার এবং বিদর। এই 4 প্রদেশেই শাসনকর্তা নিয়োগ করে তিনি সুশাসন গড়ে তোলেন। 1358 খ্রিস্টাব্দে বাহমন শাহের মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ শাহ বাহমনি শাসনভার গ্রহণ করেন। বাহমনি বংশের একজন শ্রেষ্ঠ সুলতান ছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ। 1397 থেকে 1422 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। এর পরবর্তী সময়ে বাহমনি রাজ্য বিখ্যাত শাসক ছিলেন তৃতীয় মোহাম্মদ, যিনি 1463 থেকে 1482 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তৃতীয় মোহাম্মদের রাজত্বকালে প্রধানমন্ত্রী মাহমুদ গাওয়ানের পরিচালনায় রাজ্যের খ্যাতি বৃদ্ধি পায়। 1481 খ্রিস্টাব্দে মাহমুদ গাওয়ানের মৃত্যু হলে বাহমনি রাজ্যে কেন্দ্রীয় শাসন ভেঙে গিয়ে 5টি স্বাধীন সুলতানি রাজ্যের সৃষ্টি হয়: আহমেদনগর, বিজাপুর, বেরার, গোলকোন্ডা এবং বিদর। এই রাজ্যগুলির মিলিত শক্তির সঙ্গে বিজয়নগর রাজ্যে যুদ্ধ বেঁধেছিল। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 4 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।